ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, পিলখানা হত্যাকাণ্ডের আওয়ামী লীগ ও ভারতের বিচার নিশ্চিত করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে 5 আগস্ট সকালে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে শেখ হাসিনা ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। তবে দিল্লির সহায়তা চাওয়ার আগে 3 দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তিনি ব্যর্থ হন। বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, শেখ হাসিনার ভারতে পালানোর বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিকল্পনা করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যে পুরো পরিকল্পনাটি সাজিয়ে ফেলেন। এই পরিকল্পনায় অংশ নেয় তৎকালীন এসএসএফ-এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকার কথা বলেন। তিনি সেনাপ্রধানকে নির্দেশ দেন গুলিবর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের জন্য। বিমান বাহিনী প্রধানকে বলেন হেলিকপ্টার থেকে গুলি চালাতে। কিন্তু শেখ হাসিনার এই নির্দেশ বা অভিপ্রায় বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে তার জীবন রক্ষার্থে তাকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সুটকেস গুছিয়ে নিতে বলা হয়। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু শেখ হাসিনার পক্ষে খাবার খাওয়া সম্ভব হয়নি। পরে তিনি বিমান বাহিনীর C-130 যে বিমানে করে ভারতে পালিয়ে যান। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে নিয়ে যান এবং সেগুলো সঠিকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে ছিলেন তার বোন শেখ রেহানা, জেনারেল তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। শেখ হাসিনা পালায় না, এই দমভক্তির মাত্র 10 দিন পর শেখ হাসিনা নিজেই ভারতে পালিয়ে যান। ক্ষমতায় টিকে থাকার 1.5 দশকেরও বেশি সময় পর এমন একটি ঘটনা ঘটতে দেখে দেশের জনগণ হতবাক হয়ে যায়। এর আগে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ব্যক্তি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালানোর নজির ছিল না। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং 3 থেকে 5 আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধান চালিয়েছে দেশের একটি গণমাধ্যম। গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র, প্রধান উপদেষ্টার দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যে অজানা সব তথ্য বেরিয়ে আসে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এসব সূত্রের নাম প্রকাশ করা হয়নি। অনুসন্ধানে আরও জানা গেছে, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনা অন্তত 2 বার কথা হয়। দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেন। 5 আগস্ট বেলা 11টার দিকে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ঘটনা একসময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে এক প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে দেশ ছেড়ে পালিয়ে যান। পিলখানা হত্যাকাণ্ডের আওয়ামী লীগ ও ভারতের বিচার নিশ্চিত করতে হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। 57 জন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন দেশের কিছু সর্বোচ্চ সম্মানিত সামরিক নেতা, নির্মমভাবে নিহত হন। কর্মকর্তাদের পাশাপাশি এই বর্বরচিত অপরাধে প্রাণ হারান কিছু নিরীহ বেসামরিক ব্যক্তিও। এই হত্যাকাণ্ডের যে নৃশংসতা দেখা গেছে তা অকল্পনীয়। দেহাবশেষ এতটাই বিকৃত ছিল যে অনেককে চেনা সম্ভব হয়নি। পরিবারগুলো অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল এবং জাতীয় নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভ্যন্তরীণভাবে ভেঙে পড়েছিল। এই হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। এসব কর্মকর্তার মৃত্যুর মাধ্যমে সামরিক বাহিনীর চেইন অব কমান্ড এবং মনোবল গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে সশস্ত্র বাহিনী ও আধা সামরিক সংস্থাগুলোর মধ্যে বিশ্বাসের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।
এই ট্র্যাজেডি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দুর্বলতাগুলো উন্মোচিত করে এবং একটি ঘটনাকে রাজধানীর প্রাণকেন্দ্রে সবচেয়ে নিরাপদ স্থাপনাগুলোর মাঝে কিভাবে সংঘটিত হতে পারল তা নিয়ে উদ্বেগজনক প্রশ্ন তোলে। 15.5 বছর পরেও নিহতদের জন্য ন্যায় বিচার অধরা রয়ে গেছে। এতদিন পেরিয়ে গেলেও জাতীয় চেতনায় সৃষ্ট ক্ষত এখনও পূরণ হয়নি। নিহত কর্মকর্তাদের পরিবারগুলো এখনও নীরব যন্ত্রণা ভোগ করছে এবং সান্ত্বনার অপেক্ষায় আছে। অনেক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক পুনঃতদন্তের ধীরগতি এবং স্বচ্ছ কার্যক্রমের অভাব নিয়ে গভীর হতাশা এবং সন্দেহ প্রকাশ করছেন। হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটিত না হওয়ায় এবং অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা থেকে যাওয়ায় এই বিশ্বাসঘাতকতা এবং ক্ষতির অনুভূতি আরও গভীর হয়েছে। অপরাধের প্রকৃতি। পিলখানা ট্র্যাজেডি ছিল হত্যাকাণ্ড কোনো সাধারণ বিদ্রোহ নয়। এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত ও সমন্বিত সন্ত্রাসী কার্যক্রম যা বার্ষিক বিডিআর সপ্তাহ চলাকালে সংঘটিত হয়। এটি ছিল একটি উদযাপন ও সৌহার্দ্যের সময় যা নির্মম রক্তপাতের দৃশ্যে পরিণত হয়। সৈনিকদের একাংশ বা নামধারীরা অফিসারদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ছিল ব্যাপক লুটপাট, কর্মকর্তাদের পরিবারের প্রতি অপমানজনক আচরণ এবং বিডিআরের সারিতে সম্পূর্ণ বিশৃঙ্খলা। এই নৃশংসতা শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না। সিনিয়র কর্মকর্তারা শুধু নিহত হননি, তাদের মর্যাদা ও সম্মান লঙ্ঘিত হয়। তাদের পরিবারগুলোর প্রতি হুমকি দেওয়া হয়। কেউ কেউ জোরপূর্বক আটক হন, আবার কেউ মানসিক নির্যাতনের শিকার হন। যখন তারা তাদের প্রিয়জনদের খবরের জন্য অপেক্ষা করছিলেন, এই হত্যাকাণ্ডের ফলে জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয় তা গভীরভাবে নাড়া দেয় এবং মানুষকে ভাবতে বাধ্য করে যে এমন অবর্ণনীয় সহিংসতার কারণ কি হতে পারে। প্রশ্ন ও অজানা রহস্য। কিভাবে এটা ঘটল? এটি কি শুধুমাত্র বেতন, কর্মপরিবেশ এবং কথিত দুর্ব্যবহারের কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, নাকি এটা ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অস্থিতিশীল করার জন্য একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? হামলার পরিকল্পিত প্রকৃতি এবং সামরিক নেতৃত্বের ওপর সরাসরি আঘাত ইঙ্গিত দেয় যে এই ঘটনার পেছনে ব্যারাকের বাইরে থাকা প্রভাবশালী কারো হাত থাকতে পারে। হত্যাকাণ্ডের পেছনে বিদেশি সংশ্লিষ্টতার বিষয়ে অনেক জল্পনা রয়েছে। এই আক্রমণের সময়কাল, পরিশীলন এবং রাজনৈতিক প্রভাব বোঝায় যে এটি হয়তো শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যাপার ছিল না, বরং ছিল এটি বহিরাগত সমর্থিত অপারেশন। এর সম্ভাব্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সীমান্ত সংঘর্ষে, যেমন পদুয়া ও রৌমারীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিজয়ের প্রতিশোধ। এই বিজয়গুলোতে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা দেখিয়েছিল এবং হয়তো এটা প্রতিপক্ষকে ক্ষুব্ধ করেছিল, যারা এর সামর্থ্যকে দুর্বল করতে চেয়েছিল। একটি সমন্বিত সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সহিংসতা ছিল অত্যন্ত পরিকল্পিত। অনেক কর্মকর্তাকে নির্দিষ্ট করে টার্গেট করা হয় এবং পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ভিকটিমদের কোণঠাসা করা হয়, নির্যাতন চালানো হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়। তাদের দেহে দেখা যায় বিকৃতির ভয়ঙ্কর চিহ্ন, যা সন্ত্রাসীদের নৃশংসতার গভীরতা প্রকাশ করে। সে সময় পরিবারগুলোকে আটক রাখা হয়, মানসিক নির্যাতনের শিকার করা হয় এবং এমন আচরণ করা হয় যা মানবিকতার সব সীমা অতিক্রম করে। বিদেশি সংশ্লিষ্টতার অভিযোগ। অনেকের বিশ্বাস পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ধারণা করা হয় প্রতিবেশী ভারত পদুয়া এবং রৌমারী সীমান্ত সংঘর্ষে লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছিল। সে এর মাধ্যমে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে চেয়েছিল। তার এই পরাজয় বাংলাদেশের সামরিক শক্তির সক্ষমতা প্রদর্শন করেছিল এবং জাতীয় মনোবলকে শক্তিশালী করেছিল, যা শত্রুপক্ষের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছিল। সমালোচকরা অভিযোগ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই বিদ্রোহ উস্কে দিয়েছিল, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে অস্থিতিশীল করা। এই তত্ত্বের সমর্থকরা ইঙ্গিত করেন যে সিনিয়র সামরিক কর্মকর্তাদের নির্দিষ্টভাবে টার্গেট করা, দ্রুত গতিতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তথাকথিত বিদ্রোহীদের সুপরিকল্পিত দাবি, এই সবই শুধুমাত্র বেতন ও সুবিধার মতো ক্ষোভ থেকে সৃষ্ট বিদ্রোহের চেয়ে অনেক বেশি পরিকল্পিত বলে মনে হয়। এই সন্দেহকে আরও বাড়িয়ে দেয় যে পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের সামরিক চেইন অব কমান্ডকে কার্যত পঙ্গু করে দিয়েছিল।
অনেকে মনে করেন এই ফলাফল ভারতের স্বার্থের সঙ্গে মিলে যায়, যে একটি প্রতিদ্বন্দ্বী দেশের প্রতিরক্ষার সক্ষমতাকে দুর্বল করতে চেয়েছিল। পর্যবেক্ষকরা আরও উল্লেখ করেছেন যে বিদ্রোহের সময় বহিরাগত যোগাযোগ বা অর্থায়নের কোনো সম্ভাব্য সূত্রের ওপর কোনো গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়নি। হাসিনা সরকারের প্রতিক্রিয়া। পিলখানা হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চাপের মুখে পড়ে দ্রুত বিচার নিশ্চিত করতে এবং জন আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে সরকার কিছু তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে, যেমন সন্দেহভাজন বিডিআর সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় চালানো এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।